দেখতে হবে যে জনগণের পয়সায় ওনার যে কেনা কাঠের চেয়ারটা যতদিন এতদিন বিরাজমান ছিল ওই নবান্নের 14 তলায়, সেটা আছে নাকি ওটা হাফিস হয়ে গেছে দেখতে হবে। যদি ওই চেয়ারটাকে আমি মনে করি মিউজিয়ামে রেখে দেওয়া উচিত, কারো বসা উচিত না। প্রথম তো চেয়ারটা অপয়া। ২৬-এর নির্বাচনে প্রায় ধসে যাওয়ার মতো অবস্থা হয়েছে ১৫ বছর ধরে বাংলা শাসন করে যাওয়া দলটার। এখন মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাহলে দল এখন চালাচ্ছে কে, মমতা না অভিষেক? দিল্লির আইনি চাপ তদন্তে আশঙ্কা আর সম্ভাব্য আগ্রাসনের মাঝে কি ভাবছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, সেই নিয়েই কথা বললেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক পঙ্কজ বিশ্বাস। কারেন্টলি তৃণমূল পার্টিকে কে চালাচ্ছে? মমতাই চালাচ্ছেন। তৃণমূল পার্টি তো মমতাই চালান। উনি তো বলছেন আমার চেয়ার নেই, আমি তো ফ্রি বার্ড, আমি যা ইচ্ছে করতে কোথায় পারি। চেয়ার নেই? উনি তো বললেন ছাড়বো না চেয়ার। উনি তো চেয়ার আঁকড়ে চলে গেছেন। এখন দেখতে হবে যে জনগণের পয়সায় ওনার যে কেনা কাঠের চেয়ারটা যতদিন এতদিন বিরাজমান ছিল ওই নবান্নের 14 তলায়, সেটা আছে নাকি ওটা হাফিস হয়ে গেছে দেখতে হবে। যদি ওই চেয়ারটাকে আমি মনে করি মিউজিয়ামে রেখে দেওয়া উচিত, কারো বসা উচিত না। প্রথম তো চেয়ারটা অপয়া পশ্চিমবঙ্গের জন্য, কিন্তু মিউজিয়ামে রেখে দেওয়া উচিত যে এই চেয়ারে একজন নেত্রী বসতেন যাকে মানুষ মনে করেছিল ইনি মাসিহা হবেন, কিন্তু ইনি শয়তান রূপে পরিণত হয়েছিলেন, পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছেন। সিপিএম যেইটুকুন টিম করে জ্বালিয়ে রেখেছিল এসে লাইটটা অফ করে দিয়েছে পশ্চিমবঙ্গের। তো তার জন্য ওই চেয়ারটা রেখে দেওয়া উচিত। কিন্তু তৃণমূলের সুপ্রিমো তো এখনো উনি তো তৃণমূলের চেয়ারটা কাউকে দেননি। আর ওনার থেকে বড় ঢপবাজ, চিটিংবাজ, জোচ্চোর মহিলা হতে পারেন। উনি যে কথাগুলো বলেন সব কটা মিথ্যে। উনি বলছেন চেয়ার নিয়ে এদিকে পদত্যাগ করেননি। মানুষকে উনি কি ভাবেন যে মিনিমাম বুদ্ধি আমাদের নেই? উনি মানুষকে কত বোকা মনে করেন। মানে ওনার কিচ্ছু বলার নেই, উনি তো সুপ্রিমো। তাহলে চেয়ারটা থাকবে কার কাছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু প্রশ্ন করলে উনি আর মায়ের মতো আগলে রাখেন। শোনা বাবা, আমার কষ্ট যেন ওর না হয়, ওকে প্রশ্ন করো না, ওর বুকে ব্যথা লাগছে, হেরে গেছে তো সদ্য সদ্য। 9 তারিখের পরে শান্তিনিকেতনকে সিল করে দেবে বিজেপি। দেখুন, ওনার সন্তান তো, ছোট ছোট সন্তানরা তো কোনো দোষ করেননি। তবে শান্তিনিকেতন সম্পর্কে আপনাকে বলি, গতকালই ওখানকার মানুষরা বলেছেন এবং আপনিও গেলে জানতে পারবেন, ওখানে একটা মন্দির ছিল, মন্দির দখল করে সেই মন্দির ভেঙে শান্তিনিকেতন তৈরি হয়েছে এবং শান্তিনিকেতনে এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেরুয়া ঝান্ডা লাগিয়ে দিয়েছে। তো এইগুলো সিগন্যাল দিয়ে কোনো লাভ হবে না। যিনি এতদিন উল্টো দিকের 23শে পল্লীর মন্দিরটা বন্ধ করে রেখেছিলেন, মন্দির খুলতে দিতেন না, ওনার সামনেটা পুরো দখল করে রেখেছিলেন। ওই এলাকায় ঢুকতে গেলে আলাদা পাসের ব্যবস্থা করা হয়েছিল যাদের গাড়ি আছে তাদের জন্য। যিনি এতদিন আশেপাশের লোকেদের উঁচু গলায় কথা বলতে দিতেন না, ছবি তুলতে দিতেন না, ওই বাড়িতে কে ঢুকছে না আসছে যদি কাউকে আপনার পছন্দ হয়, ওই বাড়িতে তো অনেক সেলিব্রিটিরা আসতেন, অনেক নেতারা আসতেন। আপনি ছবি তুললে আপনার ফোন কেড়ে নিয়ে আপনাকে ডিটেন করা হতো। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত প্রপার্টিগুলো পছন্দ হতো, সেই প্রপার্টিগুলো শান্তনু সিনহা বিশ্বাস গাঁজা কেস দিয়ে লোকগুলোকে ভিতরে ঢুকিয়ে, বিভিন্ন রকম কেস দিয়ে ঢুকিয়ে কিভাবে কেস সাজাতেন আর কিভাবে লোকগুলোকে ভয় দেখিয়ে শান্তনু সিনহা বিশ্বাস, সেই মাঝে বাজে শব্দ হচ্ছে দালাল, ব্রোকার, কিভাবে দালাল হিসেবে পরিণত হয়ে ওই কাজগুলোতে সমর্থন করতেন, সব সামনে বেরোবে। এবং শান্তিনিকেতনটাকে আমি বলবো ভাঙার দরকার নেই, ওটাকে মিউজিয়াম হিসেবে রাখা হোক। মানুষ তো এখন ছবি তুলতে যাচ্ছে 10-20 টাকা দিয়ে, ওই তোলাবাজির ওখানে যে পশ্চিমবঙ্গে সমস্ত দুর্নীতি ওখান থেকে হতো, ওটাকে রেখে দেওয়া হোক। যে এবং ওই বাড়ির যতজন ফেরেববাজ আছে, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে থাকেন, উনি একা ফেরেববাজির সঙ্গে যুক্ত তা নন। ওনার বাবা অভিষেক হার্ডওয়্যার, ওই দোকান থেকে রংগুলো কোথায় কোথায় যেত সরকারি হিসেবে, কেন অভিষেক হার্ডওয়্যারই টেন্ডার পেত, এই সমস্তগুলো বার করা হোক, সব কটাকে ধরা হোক। ওগুলো থাক, অভিষেক হার্ডওয়্যারটাও থাক আর শান্তিনিকেতনটাও থাক, কিন্তু ওই লোকগুলোকে একেবারে আয়ত্তে আনা হোক। একেবারে তাদেরকে যেগুলো গল্প বলছি সবাই তো সবকিছু জানে, বিজেপির নেতারাও জানেন, তদন্তকারী সংস্থারাও জানেন, আর পুলিশ তো এতদিন দেখেছেন কিভাবে ফেরেববাজিগুলো হয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সমস্ত বাকি টকি কালকে সরে গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের জ্যামারের তার কেটে দেওয়া হয়েছে, সমস্ত সিসিটিভি পুলিশের খুলে নেওয়া হয়েছে, পুলিশ ছেড়ে দে মা গেদে বাচির মতন ওখান থেকে সরিয়ে দৌড় মেরে পালিয়েছে, চেয়ারগুলো নিয়ে যায়নি, চেয়ারগুলো ওখানেই রয়ে গেছে। তো সব সামনে আসবে। বাড়িটা এবার অসৎ উপায় হলে ওটাকে ক্রোক করা হবে না, বেচে দেওয়া হবে না, ভেঙে দেওয়া হবে, ওটা সরকারি সিদ্ধান্ত।
কিন্তু আমি বলবো ওরা কিছু স্মৃতি রেখে দেওয়া উচিত, অন্তত ওই শান্তিনিকেতনে যে ওই ক্রোম দিয়ে লেখা হয়েছে না, ওই ক্রোম লেটার গুলো রেখে দেওয়া হোক, একটা মিউজিয়াম করা হোক, দুর্নীতির মিউজিয়াম। ওখানে ওই শান্তিনিকেতনের বোর্ডটা থাকবে, অভিষেক হার্ডওয়্যারের যে প্ল্যাকার্ডটা লাগানো আছে ওটা থাকবে, নীল সাদা দুর্নীতি, ত্রিফলা কেলেঙ্কারি, কোথা থেকে কিভাবে প্ল্যানিং প্লটিং হয়েছে। শুভেন্দু বাবু তো ওই সময়টা তো ওই দলে ছিলেন, উনি আরো ভালো জানেন। আর আমরা সাংবাদিক ছিলাম, আমরাও ইনভেস্টিগেট করে যেটুকুন পেয়েছি সেটাও আমরা জানি। আর পুলিশ তো চোখের সামনে দেখেছে দুর্নীতি হতে, ওর তো সময় লাগবে না চার্জশিটটা লিখতে, শুধু মনে করবে আর লিখে যাবে এই 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 হয়েছিল। তারপর তো আদালতে কিভাবে প্রমাণ করতে হয় সেটা তো জানাই আছে, অসুবিধার কিছু নেই। কংগ্রেসদা মমতা ব্যানার্জি যখন মমতা ব্যানার্জি হয়েছিল তখন তার চারপাশে অসম্ভব ট্রাস্টেড কিছু লিডার্স ছিল, মুকুল রায় বলুন, পার্থ চ্যাটার্জি বলুন, এরকম ধরনের। আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির আশেপাশে আপনি কাকে দু তিনটে নাম যদি বলতে বলা হয় যাকে মমতা কমপ্লিট কনফিডেন্সিয়াল ইনফরমেশন দিয়ে ট্রাস্ট করছে, তারা কে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা আমি বলছি। দেখুন, ওই মমতা সেই মমতা নেই। আমরাও তো 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলাম। সিপিএম যে পরিমাণ অত্যাচার করেছিল আমরা ভেবেছিলাম সেই অত্যাচার শেষ হবে, একটা নতুন সকাল আমরা দেখব। ঠিক যেমন বিশ্বাসটা এখন রয়েছে ভারতীয় জনতা পার্টির প্রতি। আজকে বিজেপির তো অত কর্মীদের স্ট্রেংথ নেই যে বিজেপি এত জায়গায় জিতে গেছে, মানুষ জিতিয়েছে। আপনি এখন রাস্তা থেকে এসছেন, নিশ্চয়ই দেখেছেন সমস্ত অটোর মাথায় বিজেপির ঝান্ডা পতপত করে উঠছে। এটা তো বিজেপির এখন তো ইউনিয়ন। প্রথম কথা হচ্ছে বিজেপির, আপনাকে বলে রাখি দর্শকদের জন্য, যে বিজেপির কোনো ছাত্র সংগঠন হয় না এবং বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন হয় না। এই ট্রেড ইউনিয়ন করার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উপরে। আরএসএস এর ট্রেড ইউনিয়ন বা ওই ধরনের সংগঠন যেটা আছে তার নাম হচ্ছে, না, ট্রেড ইউনিয়নের ক্ষেত্রে রয়েছে হচ্ছে বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, এবং ছাত্র সংগঠন সেটাও আরএসএস দেখবে, এবিভিপি। বিজেপির এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। পঙ্কজদা, কোথাও না কোথাও মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি একটা অনুমান তো করছে যে তারা অ্যারেস্ট হতেও পারে। সেখানে কি তারা কোনো স্টেপস এখন নিচ্ছে বলে আপনার মনে হচ্ছে, কোনোভাবে প্রিপারেশন নিচ্ছে বলে আপনার মনে হচ্ছে যাতে অ্যারেস্টটা না হওয়া, অ্যারেস্টটা প্রিভেন্ট করা যায়? ভানুয়াতে পালিয়ে যাওয়া ছাড়া আর তো কোনো অপশন আমি দেখছি না। বা ভারতের এমন কোন দেশে পালিয়ে যাওয়া যেখানে ভারতের সঙ্গে এক্সট্রাডিশন চুক্তিটা নেই। উনি কি সত্যি দুবাই চলে যাচ্ছেন, যেটা শোনা না, যাচ্ছে? ওনাকে আমরা পালাতে দেবো না, আচ্ছা এত সহজ হবে না। আচ্ছা, আমাদেরও তো ট্রেড ইউনিয়নের ছেলেরা ওখানে আছে কলকাতা এয়ারপোর্টে। হ্যাঁ। ওনার তো পালানোটা তো কেউ আটকাতে পারবে না, কারণ ওনার নো ফ্লাই ওরকম কিছু করা নেই। বা ওনার ইন্টারপোলের রেড নোটিশ হয় আর কি, রেড কর্নার নোটিশ, ওরকমটাও তো নেই। রেড কর্নার বা যে কোনো কর্নার নোটিশ ওনার নামে নেই। তো স্বাভাবিকভাবে ওনার পালানোতে আটকানো যাবে না, কিন্তু পলিটিক্যালি আমরা ওনাকে পালাতে দেবো। আমাদের সংগঠন যথেষ্ট শক্তিশালী এয়ারপোর্টে, উনি ঢুকলেই একদম ওনাকে কলার ধরা হবে ওখানে, যে কোথায় যাচ্ছেন। দেশের ভিতরে কোথাও গেলে অসুবিধা নেই, দেশের বাইরে যেখানে পালাতে যাবেন আপনি বিজেপির প্রেজেন্স তো পাবেনই। আপনি যদি মনে করেন দিল্লি থেকে পালিয়ে যাবেন, আপনি যদি মনে করেন কোনো অবিজেপি শাসিত রাজ্য থেকে পালিয়ে যাবেন, সেটাও হবে না। হ্যাঁ, এবার উনি যদি মাতলা নদী ধরে বাংলাদেশে পালিয়ে যান, আমাদের কিছু করার নেই। যদিও সেখানে আছে, ওখানে আমাদের বিএসএফ আছেন বা আমাদের কোস্ট গার্ড আছেন, অত সহজ হবে না পালানো। কিন্তু রাতের অন্ধকারে যদি কেউ ভেষ বদলে পালিয়ে যায় তো কিছু করার নেই। একমাত্র মোরাল অফ দ্য স্টোরি যে পালিয়ে যাওয়া ছাড়া ওনার আর কিচ্ছু করার মতন নেই। ওনাকে অ্যারেস্ট হতেই হবে, এবং পিসিমণিকেও হয়তো অ্যারেস্ট হতে হবে। দিন ঘনিয়ে আসছে, পাপের ঘোড়া ভরে গেছে অনেকদিন আগে, জনতার যে ম্যান্ডেট এসছে এরপর আর কিছু করার নেই। আইন বলাতে পঙ্কজদা একটা প্রশ্ন মাথায় এলো। ইডি কেসে দিল্লির লয়ার কপিল সিব্বল এবং এখানকার কল্যাণ ব্যানার্জি, মমতা ব্যানার্জি হয়ে লড়েছিল। এখন পরিস্থিতিটা পুরোপুরি বদলে যাওয়ার পরও কি আপনার মনে হয় কপিল সিব্বল মমতা ব্যানার্জির পাশে দাঁড়াবে? দে আর ভেরি প্রফেশনাল লয়ার্স, তারা দাঁড়ান ফিসের বিনিময়ে। সেই ফিস দিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সক্ষম থাকবেন তিনি দাঁড়াবেন। কপিল সিব্বল অ্যাজ এ কংগ্রেসের মানে নেতা হিসেবে ইন্ডি জোটের সদস্যের পাশে দাঁড়াচ্ছেন, ব্যাপারটা এরকম নয়। তার যে হেভি ফিস রয়েছে, ক্রোর্স অ্যান্ড ক্রোর্স অ্যান্ড ক্রোর্স এর যে ফিস রয়েছে, এবং খাতায় কলমেও মিনিমাম তার ফিস 12 লক্ষ দেখানো আছে, এবং সেটাও দেওয়ার সামর্থ্য যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকবে, কপিল সিব্বল কেন, আমিও যদি অ্যাফোর্ড করতে পারি আমিও কপিল সিব্বলকে বললে কপিল সিব্বল আমার জন্য রাজি হবে। কল্যাণ ব্যানার্জি? হ্যাঁ, কেন রাজি হবেন না? আমি করাবো না ওনাদেরকে দিয়ে, আলাদা ব্যাপার, বা আমার অ্যাফোর্ড করার মতন ক্ষমতাও নেই।
সেটা আলাদা ব্যাপার। না, কল্যাণ ব্যানার্জি কি এখনো অতটা ক্লোজ মমতা ব্যানার্জি থাকবে না, একটু দূরত্ব মেনটেন করে চলবে? আমরা কিছুদিন আগে কিছু একটা টেলিফোনিক কনভারসেশন আপনিও নিশ্চয়ই শুনেছেন মমতা ব্যানার্জি এবং কল্যাণ ব্যানার্জির মধ্যে, সেখানে কল্যাণ ব্যানার্জি কি একটু দূরত্ব মেনটেন করবে বলে আপনার মনে হয়, নাকি উনি এখনো দিদির ক্লোজ হয়ে থাকবে? দেখুন এখানে না ইকুয়েশনের অনেকগুলো পয়েন্ট আছে। হুম। কল্যাণ ব্যানার্জি যে সময় ওকালতি করেছেন তিনি এতটাই বেবোধ যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেই সময় কলকাতা থেকে ডিগ্রি নিয়েছিলেন, তিনি রাঁচি থেকে ডিগ্রি নিয়েছিলেন, আর সেখানে বিহার ঝাড়খণ্ডের ডিগ্রিগুলো কিভাবে পাওয়া যেত ওই সময়কালে দাঁড়িয়ে সেটা সবাই কম বেশি জানে। আর যেহেতু আমার বিহারে জন্ম, আমরা তো জানি কিভাবে ওখানে হয়। আর লয়ারের ডিগ্রি তো খোলা দেখে লেখাই হয়, এখনো সেটাই নিয়ম আছে। আপনি দেখেও লিখতে পারেন, আপনার জানা থাকলে আপনি বই নিয়ে গেলে দেখে লিখতে পারেন। তো তিনি এতটাই কম বুদ্ধি সম্পন্ন মানুষ যে সেই সময় ঝাড়খণ্ড থেকে ডিগ্রিটা নিয়েছিলেন। এবং উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বেনিফিট দিয়েছেন আমি জানি না, উনি তো বেশিরভাগ কেস মানে 99% কেস তো হেরেছেন। এক্স্যাক্টলি। এবার উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নুন খেয়েছেন, যতদিন নুনের এফেক্ট থাকবে, মুখে নুনতা নুনতা লাগবে, উনি ততদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে সাংসদ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে ইকোনমিক বেনিফিট পাইয়ে দিয়েছেন। এবার হেরে গেছেন ওনার ছেলে, কিন্তু ওনার ছেলে তো এবার শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় প্রার্থী হয়েছিলেন, তো বাবা সাংসদ ছেলে বিধায়ক, এরকম একটা ব্যাপার তৈরি হতো যদি ওনার ছেলে জিতে যেত। তো এই খাবারে যে নুন পরিমাণটা এতদিন ঠিক ছিল, এখন তো তৃণমূল মানে আস্তে আস্তে ভিখারি হওয়ার পথে, তো নুন ধীরে ধীরে কমবে, তৃণমূলের নামক তরকারিটা বা পদটা আর কি বেস্বাদ হয়ে যাবে ধীরে ধীরে, তখন এরাও অন্যদিকে যেতে পারেন, অসুবিধা তো কিছু, দিজ আর প্রফেশনাল পিপল। কিন্তু পঙ্কজ দা, নেক্সট 2 বছরের জন্য টিএমসি কর্পোরেশন এবং পঞ্চায়েত দুটোতেই হোল্ড করে রাখবে, সেই জায়গা থেকে দেখতে গেলে কি উনি আবার চেষ্টা করবেন টপ লিডারশিপ একসাথে করা, জোর করা, আবার পার্টিকে স্ট্রং করা এবং একটা স্ট্রং বিরোধী হয়ে দাঁড়ানোর? ওনার তো বিরোধী নেত্রী হিসেবে তুলনা হয় না, সেখানে কি আমরা আসছে দিনে আগামীকালে ওনাকে আবারও একটা স্ট্রং বিরোধী নেত্রী হিসেবে দেখতে পারবো? আমি একটা আইনের গল্প বলি আছে, সেটা হচ্ছে রাজ্য সরকার যদি মনে করে কোনো পুরসভায় কোনো রকমের কাজ, যে কোনো দুর্নীতি হয়ে থাকতে পারে বা কোনো কারণে কাজ ঠিকঠাক ভাবে হচ্ছে না, তাহলে অ্যাকর্ডিং টু ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট রাজ্য সরকার যে কোনো মুহূর্তে নির্বাচনের মানে একদিন হয়েছে বোর্ড ফর্ম করেছে, সেদিনও চাইলে প্রশাসক বসিয়ে দিতে পারে।